শিক্ষার্থীদের যে মনোভাব, শিক্ষার্থীদের চিন্তা চাওয়া, সেটার সাথে খাপ না খাওয়িয়ে তারা একদম হলগুলোতে তাদের কমিটি দিলেন। শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে আতঙ্কিত হয়ে তারা এটার রিয়াকশন দিয়েছেন। এখন এই যে সময়গুলোতে ছাত্র রাজনীতি ছিল না, এখন এই প্রশ্নটা যদি ছাত্র দলকেই করি, ভাই হলগুলোতে যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয় তাহলে আপনারা হল কমিটি করলেন কেন? এটা কি আসমান থেকে নাজিল হয়েছে, লাভ দিয়ে করছে? আপনারা তো হল কেন্দ্রে কাজ করছেন, কাজ করেই তো আপনারা হল কমিটি গুছিয়ে পারছেন। ঠিক ডাকসুর আগ মুহূর্তে এই ধরনের একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য আমরা ভাব বৈঠকীকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এখানে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর ভিতরেই আসলে সমস্যা এবং সমস্যার সমাধান সব কিছুই আছে আমার দৃষ্টিতে। এখানে বলা হয়েছে শিক্ষা, এটা তো একটা বিশ্ববিদ্যালয়, এটা তো শিক্ষারই একটা জায়গা এবং সেটাই হওয়া উচিত প্রধানতম লক্ষ্য। এবং গবেষণা, যেহেতু বিশ্ববিদ্যালয়, এটা বিশ্বের সকল জ্ঞান, বিশ্বের সকল প্রতিষ্ঠান, সকল জায়গার সাথে এটা একটা সম্মেলন হবে এবং সেটা প্রধান জায়গা হবে। এবং এরপরে যে শব্দটা আছে ও রাজনীতি, এখন এই বিশ্ববিদ্যালয়ের যে রাজনীতি বা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজনীতি, সেই রাজনীতির চরিত্রটা কী ছিল? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি একটা রাজনৈতিক ইতিহাস আছে। সেই 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, 24-এর গণ অভ্যুত্থান। এখন প্রশ্ন এসে দাঁড়িয়েছে যে বিগত সময়ে এই বিশ্ববিদ্যালয়ে যে রাজনীতি ছিল, এখনও কি সেই রাজনীতিটাই প্রাসঙ্গিক? বা বিগত সময়ে যে রাজনীতি ছিল সেই রাজনীতির সব রাজনীতি কি আসলে শিক্ষার্থীদের কল্যাণ বয়ে এনেছে, নাকি সেটার পরিবর্তন প্রয়োজন? আমরা সেটা উপলব্ধি করেছিলাম 2019 সালে, 18 সালের কোটা সংস্কার আন্দোলনের পরে 19 সালের যে ডাকসু, সেই সময়টাতে। কারণ তখন থেকে আসলে আমার ব্যক্তিগতভাবে এই স্টুডেন্ট অ্যাক্টিভিজম বলি আর ছাত্র রাজনীতি বলি, সেটার হাতে ধরি যে না, আসলেই বিশ্ববিদ্যালয়ে যে রাজনীতি চলে আসতেছে, যেটাকে এক কথায় আমরা বলি পেশি শক্তি এবং কালো টাকার রাজনীতি, দখলদারিত্বের রাজনীতি, লেজুর ভিত্তির রাজনীতি, সেই রাজনীতি থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে মুক্ত করতে হবে। এবং এই বাংলাদেশ নামক যে রাষ্ট্র আছে, এই রাষ্ট্র ব্যবস্থার যদি আমরা সংস্কার করতে চাই, তাহলে এই যে মাফিয়াতন্ত্র কায়েম করে রেখেছে পুরো বাংলাদেশে, সেই মাফিয়াতন্ত্রের খুঁটি ছিল এই বিশ্ববিদ্যালয়গুলো, এই লেজুর ভিত্তির রাজনীতি, যেটা এস্টাবলিশ করে রেখেছিল ছাত্ররা। তখন আমরা ফাইন্ড আউট করলাম যে না, এখানে এই দেশকে মুক্ত করতে হলেও এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো থেকে ছাত্রলীগ, আওয়ামী লীগকে বিতাড়িত করতে হবে এবং যেই কায়দায়, যেই মেকানিজমের ভিতর দিয়ে ছাত্রলীগ, আওয়ামী লীগ একটা দানবীয় শক্তি হয়ে উঠেছে, সেই মেকানিজমটাকে বিলুপ্ত করতে হবে। সেই থেকেই আসলে আমার লড়াই শুরু, আমাদের লড়াই শুরু। আজকে অনেকগুলো প্রশ্ন উঠে এসছে। আমি মনে করি যে এই প্রশ্নগুলোর একটা অংশের সমাধান ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, আওয়ামী লীগ, ছাত্রলীগের পতনের ভিতর দিয়ে অনেক দূর হয়েছে এবং বাকি যে সমাধান, সেই সমাধানটা আমার কাছে মনে হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকারকামী সচেতন শিক্ষার্থীদের কাছে মনে হয়েছে যে সেই সমাধানটা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে বাস্তবসম্মত উপায়ে এই ডাকসুর ভিতর দিয়ে। সে কারণে আমি নিজেও ডাকসুর জন্য অনেক লড়াই করেছি, ভিসি স্যারের বাসভবনের সামনে অনশন করেছি, অবস্থান করেছি, প্রতিবাদ করেছি। বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সচেতন শিক্ষার্থীরা আমার সাথে সঙ্গ জুগিয়েছে, সমর্থন দিয়েছে এবং আজকে ডাকসুর তফসিল ঘোষণা হয়েছে। আমাদের ম্যাম অনেক কথা বলেছেন, এটা বাস্তবতা যে আজকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের তফসিলটা ঘোষণা করেছেন, যে ডাকসুর দিকে অগ্রসর হচ্ছেন। ওনারা কি খুব ভালোবেসে আন্তরিকতার সাথে আসলে ডাকসুর দিকে অগ্রসর হচ্ছেন? এই প্রশ্নের উত্তর কি? এই প্রশ্নের উত্তর হচ্ছে না। যেটা অটোমেটিক্যালি হওয়ার কথা ছিল, সেটার জন্য আমি মনে করি অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় অধিকার ভিত্তিক এবং গণতান্ত্রিক আন্দোলনই হয়েছে ডাকসু। আমরা যেটা এখন প্রত্যাশা রাখছি যে এই ডাকসুর মাধ্যমে আমাদের ছাত্র রাজনীতির সংস্কার আসবে এবং যে প্রশ্নগুলো এসছে, আমি অল্প সময়ের ভিতরে কিছু প্রশ্নের উত্তর দিব। এক ভাই বলে গেছেন যে নিয়মিত শিক্ষার্থী হওয়া। অবশ্যই বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতে আসেন, ছাত্র রাজনীতি অবশ্যই এখানে মুখ্য বিষয় না। এইটা ক্যারিয়ার তৈরি করার কোনো জায়গা না। এখানে ছাত্র রাজনীতি করে
কোটি কোটি টাকার মালিক হবে, বৃত্ত বৈভব করবে, যেটা আমরা অতীতে দেখেছি, সেটার জায়গা না, এটা শেখার জায়গা। ছাত্র রাজনীতির সেই মাত্রায় থাকা উচিত। কিন্তু ফ্যাসিবাদের সময়ে যে জিনিসটা হয়েছে, আমি যদি আমার একদমই নিজের কথা বলি, আমি সেই 21 সালে মোদী বিরোধী আন্দোলনের সময়, আমি লকডাউনের সময় 6 মাস জেল খেটেছি। আমি তখন মাস্টার্সে ভর্তি হয়েছিলাম, আমি কিন্তু কন্টিনিউ করতে পারি না, কারণ জেলখানায় থাকলে আমি কীভাবে মাস্টার্স করব। এরপরে জাতীয় নির্বাচনের আগে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজীব ভাস্কর্যে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যে ডাক দিয়েছিলাম। তারপর আমাকে আবারও গ্রেপ্তার করে এবং 7 মাস, তার ভিতরে আমি 5 মাস সলিটারি কনফাইনমেন্ট ছিলাম, মানে দুনিয়ার আলো বাতাস থেকে আমি দূরে ছিলাম। আমাকে কবরের মতো একটা জায়গায় রাখা হয়েছিল। আমি কিভাবে ভাই আমার পড়াশোনা কন্টিনিউ করব? আমি 8 বার ছাত্রলীগ আওয়ামী লীগের হামলার শিকার হয়েছি এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং দেশের বিভিন্ন জায়গায়, এবং 12টা মামলা ছিল আমার নামে। এখন যখন আমার বন্ধু বান্ধবীরা ক্লাস করতেছে, তারা তারুণ্যের যে উৎসাহ, তারুণ্যের যে রোমান্টিসিজম, তারুণ্যের যে উপভোগ, তারা বিশ্ববিদ্যালয়ে কলকাকলি মুখর হয়ে করছে। অনেকেই পড়াশোনা শেষ করে তাদের স্বপ্নের যে যাত্রা, শিক্ষক হচ্ছে, ক্যাডার হচ্ছে, গবেষক হচ্ছে। আমি তখন ক্লাসে আসতেছে, আমি তখন কি করতেছি, মামলার হাজিরা দিতে যাচ্ছি কোর্টে। আমি তখন কি করতেছি, আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা যখন গবেষণা করতেছে, আমি তখন জেলখানার অঙ্গপ্রকোষ্ঠ করে গবেষণা করতেছি যে কীভাবে আসলে এই ফ্যাসিবাদ মুক্ত ক্যাম্পাস তৈরি করা যায়, শেখ হাসিনা আওয়ামী লীগকে কীভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হটানো যায়, বাংলাদেশ থেকে হটানো যায়। তো সেই জায়গায় আমি বলবো যে হ্যাঁ, সেই ফ্যাসিবাদের দিন তো শেষ, এখন পরিবর্তনের বাংলাদেশ, পরিবর্তনের ক্যাম্পাস। এই জায়গাটায় আমরা সেই রাজনীতি যেন আর নতুন করে ফিরে না আসে, আমরা সেই কামনাটা করি। পাশাপাশি অবশ্যই যুক্তিসঙ্গত কোনো বাধা ছাড়া, কোনো কারণ ছাড়া কেবলমাত্র রাজনৈতিক ক্যারিয়ার তৈরি করার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকতে হবে ছাত্র রাজনীতির পেছনে, এটাকে আমরা সমর্থন করি না। তবে অবশ্যই ফ্যাসিবাদী আমলে যাদের লড়াই সংগ্রামের ত্যাগের ভিতর দিয়ে আমরা এই জায়গাটা পেয়েছি, তাদের প্রতি আমাদের সেই সম্মানটা রাখতে হবে। তাদেরকে যেন আমরা বুলিং না করি, তাদেরকে যেন আমরা ট্যাগিং না করি। দ্বিতীয় যে আলাপটা এসেছে, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। বিশ্ববিদ্যালয়ে অভ্যুত্থান পরবর্তী সময় থেকে হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল কি ছিল না, এইটা একটা গুরুত্বপূর্ণ আলাপের জায়গা। আসলে কি ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল? হ্যাঁ, অভ্যুত্থানের সময় একটা সামাজিক চুক্তি হয়েছিল, যেটা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আমাদের হল প্রশাসন সাইন করে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু এরপরে এই যে 11 মাস, এই 11 মাসে আমার বক্তব্য অনুযায়ী বিশ্ববিদ্যালয় এবং প্রত্যেকটা হলে ছাত্র রাজনীতি হয়েছে, বন্ধ ছিল না, কিন্তু ফরম্যাটটা ভিন্ন ছিল। কিন্তু ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই আলোচনাটা, এই ক্যাচারটা আসলো কখন? যখন বৃহৎ একটা ছাত্র সংগঠন, ওনারা শিক্ষার্থীদের যে মনোভাব, শিক্ষার্থীদের চিন্তা চাওয়া, সেটার সাথে খাপ না খাওয়িয়ে তারা একদম হলগুলোতে তাদের কমিটি দিলেন। শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে আতঙ্কিত হয়ে তারা এটা রিয়াকশন দিয়েছেন। এখন এই যে সময়গুলোতে ছাত্র রাজনীতি ছিল না, এখন এই প্রশ্নটা যদি ছাত্র দলকেই করি, ভাই হলগুলোতে যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়, তাহলে আপনার হল কমিটি করলেন কেন? এটা কি আসমান থেকে নাজিল হয়েছে, লাভ দিয়ে করছে? আপনারা তো হল কেন্দ্রিক কাজ করছেন, কাজ করেই তো আপনারা হল কমিটি গুছিয়ে পারছেন। এবং হলগুলোতে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী কার্যক্রম হয়েছে। আমি অনেক ভাইদেরকে দেখেছি তারা এটাকে বিভিন্নভাবে বাইনারিতে নিয়ে এসছেন। আমার মনে হয় যে ওনারা আসলে ছাত্র সংগঠনের কার্যক্রম সম্পর্কে অবগত নন। ছাত্র সংগঠনের 2 ধরনের কাজ থাকে, একটা হলো অধিকার ভিত্তিক আন্দোলন, আর হচ্ছে ছাত্র কল্যাণমূলক কার্যক্রম। তো আমরা যেটা করে এসেছি দীর্ঘদিন থেকে, এই কোটা সংস্কার আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, গেস্টরুম গণরুমের বিরুদ্ধে আন্দোলন, প্রশ্নকাল বিরোধী আন্দোলন, ভোটাধিকারের জন্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, এই পিএসসি সংস্কার আন্দোলন বা ডাকসুর জন্য আন্দোলন, এই যত আন্দোলন, এগুলো হচ্ছে অধিকার ভিত্তিক আন্দোলন। এবং এর পাশে দেখেন, কোনো একজন শিক্ষার্থী, অসংখ্য শিক্ষার্থী, তিনি ভর্তি হতে পারছেন না, তাকে আপনি সহযোগিতা করছেন, বই কিনে দিচ্ছেন, খাবারের জন্য তাকে হেল্প করতেছেন, বা ক্যাম্পাসের ভিতরে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদেরকে সহযোগিতা করার জন্য আপনি কিছু বেনিফিশিয়ারি কাজ করতেছেন, স্বেচ্ছাসেবী কাজ করতেছেন। এগুলো হলো ছাত্র কল্যাণমূলক কাজ। তবে হ্যাঁ, এটার মাত্রাটা কতটুকু হবে? যে কাজটা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনে করার কথা, তার কাছে দাবি জানানোর কথা, কিন্তু সেটা যদি আপনি করা শুরু করে দেন, তাহলে তো এটা মানে মাত্রা অতিরিক্ত হয়ে যায়। তো এই জায়গায় আমার বক্তব্যটা হচ্ছে এরকম। আর আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা এসছে যে সাবেক ছাত্রলীগের একজন নেতা, তিনি ফর্ম কালেকশন করেছেন। এখন উনি কীভাবে ফর্ম কালেকশন করলেন? এখন আমার এইখানে অবস্থান হচ্ছে যে এক সময় একটা লোক ছাত্রলীগ করতো, সে যে সারা জীবনই খারাপ থাকবে, আওয়ামী লীগ করতো সারা জীবনই খারাপ থাকবে, এটা তো আমি বলতে পারি না।
সময়, পরিবেশ, পরিস্থিতি বা মানুষের চিন্তার পরিবর্তন হয়। মানুষ ধর্ম পর্যন্ত পরিবর্তন করে ফেলে, সেখানে মানুষ একটা রাজনৈতিক আদর্শ পরিবর্তন করতে পারবে না? অবশ্যই পারবে। কিন্তু দ্য কোয়েশ্চেন ইজ, যেই ব্যক্তিটি ফর্ম উত্তোলন করেছেন সেই ব্যক্তির নামে কিন্তু 19 সালের ডাকসুর সময় ফৌজদারি অপরাধের অভিযোগ আছে, এবং সেই সময়ে আমিও এসএম হলে গিয়েছিলাম। সেই ফরিদ নামে একজন শিক্ষার্থীকে আগের দিন রাতে রক্তাক্ত করা হয়েছিল মেয়ে। তো আমি সহ আমরা কিন্তু সেই সময়ে ভিসি এবং প্রক্টর স্যারের কাছে আমরা লিখিত অভিযোগ দিয়েছিলাম। তো এই 5 বছরে সেই অভিযোগের বিচার কোথায়? নতুন যে প্রশাসন এসেছেন সেই প্রশাসন কোথায় বিচার করলেন? আপনারা কি সেই বিচারটা করেন? এবং আমি এটাও মনে করি যে যারা ভালো হতে চান বা ভালো হচ্ছেন তাদের উচিত এই ধরনের পানিশমেন্টকে ওয়েলকাম করা। পরিস্থিতি পরিবর্তন, শাস্তির ভিতর দিয়ে নিজেকে মডিফাই করে পরিবর্তনের জায়গায় নিয়ে আসে। আমি মনে করি তারা এটা এই শাস্তিগুলোকে, এই প্রক্রিয়াগুলোকে ওয়েলকাম করবেন যদি সত্যিকার অর্থে তারা ভালো হতে চান বা ভালো হয়ে থাকেন।